আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বরেণ্য মানুষদের জীবনের গল্প আমরা উপস্থাপন করে থাকি। তেমনি আমাদের আজকের পর্বেও এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী একজন মানুষ। বলতে গেলে বলা যায় যে এদেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাটি তার হাত দিয়ে গড়ে উঠেছে। এই মানুষটি হচ্ছেন আমাদের এক বাতিঘর, জাতীয় অধ্যাপক, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক স্যার। আজকে আমরা আপনার বর্ণাঢ্য কর্মময় জীবনের গল্প জানব, কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসবো। বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিকের জন্ম 1929 সালের 1 ডিসেম্বর সিলেট সদর থানার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নোয়াগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা মরহুম ফুরকান আলী এবং মাতা মরহুমা সৈয়দা নুরুন্নেসা খাতুন। 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট সরকারি হাই স্কুল থেকে স্টার্ট মার্কস সহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তৎকালীন পূর্ব বাংলার একমাত্র শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 1949 সালে সিলেটের সরকারি এমসি কলেজ থেকে সমগ্র শিক্ষা বোর্ডে 11তম স্থান অধিকার করে আইএসসি পাশ করেন। 1954 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে তিনি এফসিপিএস এবং ইংল্যান্ড ও আমেরিকার পৃথিবী বিখ্যাত মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমআরসিপি, এফআরসিপি, এফসিসিপি, এফএসিসি ডিগ্রি অর্জন করেন। জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক 1955 সালে পাকিস্তান আর্মি মেডিকেল কোরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। 1964 সালে ইংল্যান্ড থেকে এমআরসিপি পাশ করেন এবং লন্ডনের হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট মেডিকেল স্কুল থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1966 সালে তিনি দেশে ফেরেন। তখন থেকে 1970 সালের জুন মাস পর্যন্ত মিলিটারি হসপিটাল এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ রাওয়ালপিন্ডিতে শিক্ষক ও কার্ডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এমএস রাওয়ালপিন্ডিতে কার্ডিওলজি ইউনিট স্থাপন করেন, যেখানে মার্চ 1970 সালে সমগ্র পাকিস্তানে প্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়। তদানীন্তন পূর্ব পাকিস্তানে হৃদরোগের কোনো আধুনিক চিকিৎসা সুবিধা ছিল না। এই অঞ্চলের মানুষ হিসেবে বিষয়টি তাকে দারুণভাবে পীড়া দিত। নিজের ঐকান্তিক ইচ্ছায় তিনি 1970 সালের জুন মাসে ঢাকার তৎকালীন আইপিজিএমআরএ, যেটি বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রফেসর অফ কার্ডিওলজি হিসেবে যোগ দেন এবং কার্ডিওলজি ইউনিট স্থাপন করেন। 1978 সাল পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। তারই প্রচেষ্টায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং সেখানে তিনি 1978 সাল থেকে 1989 সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এই ইনস্টিটিউটে 1982 সালে বাংলাদেশের প্রথম হার্ট সার্জারি হয়। 1989 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। 1978 সালে কয়েকজন ডাক্তার এবং অন্যান্য পেশার সমাজসেবকদের নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ গঠন করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এই ফাউন্ডেশনের একটি প্রকল্প। তিনি ফাউন্ডেশনের অনারারি মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি অত্র ফাউন্ডেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক শুধু চিকিৎসা সেবা দিয়েই থেমে থাকেননি। এদেশে হৃদরোগ চিকিৎসায় কার্যকরী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং দক্ষ জনবল তৈরি করেছেন। বলা যায়, এদেশে হৃদরোগের চিকিৎসা ব্যবস্থার ভিত্তিটি পুরোপুরি এই মহান মানুষটির হাত দিয়েই গড়ে উঠেছে। এছাড়া একজন সংগঠক হিসেবে দেশি বিদেশি নানা সংগঠনের সাথে তিনি যুক্ত আছেন।
2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সমৃদ্ধ জীবনের অভিজ্ঞতা মানুষের মাঝে পৌঁছানো এবং মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য জীবনের কিছু কথা, আলোর পথ, জীবন জগৎ সফলতা, জীবন রহস্য ও সফলতা নামক 5টি অসাধারণ গ্রন্থ রচনা করেছেন। চিকিৎসাবিদ্যায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2004 সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। 2006 সালে জাতীয় অধ্যাপকের মর্যাদা লাভ করেন। 2015 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিজীবনে স্ত্রী মিসেস আশরাফুন্নেসা খাতুন একজন সমাজসেবিকা, এক কন্যা প্রফেসর ফজিলাতুন্নেসা মালিক বাংলাদেশের একজন খ্যাতনামা কার্ডিওলজিস্ট, এক পুত্র মোহাম্মদ মাসুদ মালিক ব্যবসায়ী এবং দ্বিতীয় পুত্র মঞ্জুর মালিক কানাডা প্রবাসী। এছাড়া তার পরিবারে আরও রয়েছেন এক জামাতা, 2 পুত্রবধূ ও 6 নাতি নাতনি। এদেশে হৃদরোগ চিকিৎসা ব্যবস্থা এবং সামগ্রিক চিকিৎসা সেবার উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন জাতীয় অধ্যাপক, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক। তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। আজকে প্রায় 90 বছর বয়সে এসেও একজন চিরতরুণ, একজন তরুণের মতো প্রতিদিন নিয়ম করে কাজ করেন। এর রহস্য কি, কিভাবে এটি সম্ভব? এটা আমি বলবো এক কথায় যে এটা আল্লাহর মেহেরবানি, এবং আমি এটা রেগুলার লাইফ লিড করি। খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ধূমপান করি না, এগুলো একটু নিয়ম মেনে চলি, কিন্তু আফটার অল আল্লাহর মেহেরবানি। স্যার, আমরা জানতে চাইবো যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবারটি সম্পর্কে বলবেন। আপনার বাবা মা ভাই বোন কারা ছিল সেটি বলবেন। আমার জন্ম ছিল গ্রামে, এটা বলে পশ্চিমবা গ্রাম, সিলেট শহর থেকে 4 মাইল পূব দিকে। আমার বাবা ছিলেন, নাম ছিল ফুরকান আলী, উনি একজন ব্যবসায়ী ছিলেন। তো আমি ছোটোবেলায় উনি ইন্তেকাল করেন। পরিবার আমার 2 চাচা ছিলেন, একজন আকবর আলী, একজন আত্তর আলী। তো মারা যাওয়ার পরে ওনারাই দেখাশোনা করতেন। করার পরে আমাদের কোনো অসুবিধা নয়, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম। আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা গ্রামে এবং সিলেট শহরে, কেমন ছিল শৈশবের সেই দিনগুলো? ওই সময় গ্রামের মধ্যে অন্যরকম ছিল, বিদ্যুৎ ছিল না, এবং আমার গ্রামটা ছিল নদীর ধারে, এবং আমরা খেলাধুলা করতাম ছোটোবেলা। গ্রামে গ্রামে স্কুল ছিল না তখন, হয়তো 3-4 মাইল দূরে দূরে একটা স্কুল ছিল। আমি যে স্কুলে পড়তাম তার নাম হলো শ্রীরামপুর প্রাইমারি বিদ্যালয়। সেটাতে আমি প্রায় 2 মাইল দূর ছিল, আমরা হেঁটেই যেতাম। স্কুল জীবনের পরে, প্রাইমারি স্কুলের পরে যখন গভর্নমেন্ট স্কুলে গেলাম, সেটা ছিল 4 মাইল দূরে শহরে। সেটাও আমাদের, ধরেন যখন গ্রীষ্মকাল ছিল তখন আমরা সাইকেলে যেতাম, কিন্তু বর্ষার সময় হয় নদী দিয়ে নৌকা দিয়ে, আর না হলে হেঁটে। তা আমি যখন 5ম শ্রেণীতে, ওই সময় একজন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল পরিদর্শনে গেলেন, এবং তখনকার দিনে মেন্টাল অ্যারিথমেটিক, আমি জানি না আপনারা পেয়েছেন কি না, মনে মনে অঙ্ক দিত এবং আপনি ওটা উত্তর দিতে হতো। তো এখানে 5টা মেন্টাল অ্যারিথমেটিক দিল। তাই ক্লাসের আরও যারা ছিল, আমি সবটি ভালো উত্তর দিয়ে দিলাম, এবং অনেকটা কিছু নতুন নতুন পদ্ধতি ছিল, সেটাও আল্লাহর মেহেরবানিতে আমি করে দিতে পারলাম। তো এতে ইন্সপেক্টর সাহেব খুব ইমপ্রেস হলো, এবং তখন প্রধান শিক্ষককে বলল যে এই ছেলেকে দিয়ে বৃত্তি পরীক্ষা দেবো। তো বৃত্তি পরীক্ষা হলো কি, তখন আজকে যেটা সাব ডিভিশন, এখন যারা জেলা হয়েছে, আগে ছিল মহকুমা। তো এই মহকুমা একত্র পরীক্ষা হতো। তো আমি পরীক্ষা দিলাম এখানে। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে আমি বৃত্তি পেয়ে গেলাম। বৃত্তি তখন মাস তো ছিল 3 টাকা। তো এই 3 টাকা এত মূল্য ছিল
যে আমি 4 মাসে 12 টাকা পেলাম। এই 12 টাকায় আমি দেখেন খরচ করতে পারতেছিলাম না। আমার চাচাকে নিয়ে গেলাম আত্মীয় স্বজনের জন্য, দাদির জন্য শাড়ি টাড়ি কিনে, খুব সস্তা সব কিছু, অনেক সস্তা ছিল। এই যে নানাভাবে নানা বৈচিত্র্যপূর্ণ একটা শৈশব কাটছিল, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? আমি তখন দেখতাম যে ডাক্তাররা, কবিরাজরা যখন কেউ অসুখ হলে আসতো, মানুষ বেশ সম্মান করতো এবং ভালোই শ্রদ্ধা করতো। তো আমার মনে মনে হতো যে আমি যদি বড় হয়ে যদি ডাক্তার হই, তাহলে একটা সেবাও করা যাবে, ভালো হবে। এটা আস্তে আস্তে মনের মধ্যে একটা চিন্তা আসলো। চিন্তা আসার পরে আমি যখন 47-এ মেট্রিক পরীক্ষা দিলাম, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে এমসি কলেজে ভর্তি হলাম। 49-এ 2 বছরে, তখন তো আমাদের ছিল আইএসসি। তো পরীক্ষা দিলাম। পরীক্ষায় তখন সমস্ত বাংলাদেশের তখন বোর্ড একটাই ছিল। তখন সমস্ত বাংলাদেশে একটা বোর্ড, ইস্ট পাকিস্তান, তখন ইস্ট পাকিস্তানে একটা বোর্ড ছিল এবং ওই বোর্ডে আমি তখন 11th হলাম। তো 11th হওয়ার পরে এটা সুবিধা যেটা হলো, তখন মেডিকেল কলেজও একটা, ঢাকা মেডিকেল কলেজ সারা দেশে একটাই ছিল। আমি আসলাম এবং সহজেই আমি ভর্তি হয়ে গেলাম, কারণ 20 নম্বর পর্যন্ত যারা ছিল মেরিটে, তাদের প্রশ্ন করতো না, ইজিলি কুড গেট ইট। তো আমি ভর্তি হয়ে গেলাম। ঢাকা মেডিকেল কলেজ শুরু হলো 46-এ, আর আমরা আসলাম 49-এ। তাহলে 46, 47, 48, 49 এই ব্যাচ আগে। 49 ব্যাচ, এবং আমি 54-এ পাশ করলাম। রেগুলারলি আমরা 5 জনে পাশ করছিলাম। স্যার, আপনার কর্মজীবন সম্পর্কে আসি। আপনার কর্মজীবনটি শুরু হয়েছিল পাকিস্তান আর্মি মেডিকেল করে যোগদানের মাধ্যমে। এই কর্মজীবন শুরুর প্রেক্ষাপটটি জানতে চাইব। 54-এ পাশ করলাম। জুন মাসে পাকিস্তান আর্মি থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল যে ওখানে আর্মিতে লোক নেবে, ডাক্তার। তা আমি দরখাস্ত করলাম। দরখাস্ত করার পরে আমি যখন ইন্টারভিউ গেলাম, তখন তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমার ক্যারিয়ার ভালো ছিল, যে তুমি রেগুলার পাস, তুমি এরকম, তোমার ক্যারিয়ার ভালো, তুমি আর্মিতে কেন যাবে? তাই আমি বললাম যে আর্মিতে গেলেও আমি যদি ভালো করতে পারি, ওখানেও আমি পোস্ট গ্রাজুয়েট করতে পারবো, সুবিধা পাবো। আর আমার যেটা হিসাব ছিল, তখনকার দিনে ডাক্তারদের 2nd ক্লাস ছিল, আর্মিতে 1st ক্লাস। তাই আমি বললাম যে আমি যদি আর্মিতে যাই, তাহলে আমি 5 বছর শর্ট সার্ভিসের জন্য, আমি বেশি দিনের জন্য 5 বছর, তা আমি এই টাকাটা বাঁচিয়ে আমি ইজিলি আমার নিজের পয়সায় বেলে থেকে হাইয়ার এডুকেশন করতে পারবো। এটা হিসাব ভালো। তো তারা আমাকে নিয়ে নিল। নিয়ে যাওয়ার পরে আমি গেলাম ওখানে। তখন যে টপের যে ওই একদিন আমাকে বললো যে তোমার প্ল্যান কি? তা আমি তাকে বললাম যে আমার প্ল্যান হলো 5 বছরে আমি চাকরি ছেড়ে আমি হায়ার এডুকেশনে বিলাতে, তখন বিলাতে যেত, তখন আমেরিকায় ছিল না, আমেরিকায় লোকজন বেশি যেত না। তা আমি বিলাতে চলে যাব, গিয়ে আমার এমআরসি বিভাগে আল্লাহ যদি দেয় করবো। তো সে তখন আমাকে বললো যে দেখো, যদি তুমি আর্মির থেকে সুবিধা হতে তোমার জন্য ভালো না, কারণ তোমার তো আরও সুবিধা, কারণ আর্মি থেকে গেলে তোমার ফ্যামিলি টেমিলি নিয়ে সব যেতে পারবা। আমি তখন চিন্তা করলাম যে এটা তো ভালো একটা সাজেশন, যাক আল্লাহ শুক্রিয়া। তখন আমি রেগুলার কমিশন হয়ে গেলাম। আমি 63-তে গেলাম, 64-এ এমআরসি পাশ করলাম। তো ওরা পাঠায় 2 বছরের জন্য। পাশ করার পরেই তখন তারা করলো কি, পাকিস্তান গভর্নমেন্ট এবং পাকিস্তান আর্মি তারা ঠিক করলো যে একটা কার্ডিয়াক সেন্টার পাকিস্তানে করবে, এবং আমাকে যে সিলেক্টেড, আমি জানতাম না। এটা চিঠি দিল হাই কমিশনের থ্রুতে যে আমরা এরকম সেন্টার হবে এবং তুমি হবে কার্ডিওলজিস্ট, নতুন করে করতে হবে এবং তোমার ট্রেনিং নিয়ে এখানে আসতে হবে। তো আমার তো কোনো ট্রেনিং কোনোদিন এখানে কার্ডিওলজি ছিল না, জানিও না। তখন তারা ওখানকার যে হাই কমিশনের অফিসার, উনি নিয়ে গেল আমাকে হ্যামারস্মিথ হসপিটালে। তো হ্যামারস্মিথ হসপিটাল খুব ফেমাস ছিল। ওই সময় আমেরিকানরাও এসে ওখানে ট্রেনিং নিত, যেমন আমার সাথে 2 জন আমেরিকানও ছিল। আমি গেলাম, আমাকে বললো যে তোমার কি কোনো ট্রেনিং আছে? তো আমি বললাম যে না, আমার কার্ডিওলজির কোনো ট্রেনিং নেই। তখন গুডউইন সাহেব, প্রফেসর গুডউইন, খুব ফেমাস, উনি বললো যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে 3 মাস দেখব, যদি আমি মনে করি ইউ আর ক্যাপেবল, যোগ্য, তা
তাহলে আমি রাখবো। শুরু করলাম ট্রেনিং মার্চ 66-এ ফিরে আসলাম। ফিরে এসে এই পিন্ডিতে যখন গেলাম, গিয়ে তখন দেখলাম যে বিল্ডিং বানাতে সময় লাগবে, পাকিস্তান আর্মি হোক যাই হোক 2-3 বছর লাগবে। তো আমি এবং কর্নেল আকরম ছিলেন সার্জন, কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন উনি, যে আমরা বললাম এটা ব্যারেককেই তাড়াতাড়ি করে রিনোভেট করে আমরা এটা কার্ডিয়াক সেন্টার করে নেব। আমি ওটা শুরু করলাম এবং 17 মার্চে ফার্স্ট ওপেনার সার্জারি পাকিস্তানে হয়ে গেল, ওই সিভিলের আগে, করাচির আগে হয়ে গেল। এই সুযোগে আমি তখন বললাম যে পাকিস্তানে অলরেডি একটা সেন্টার হয়ে গেছে এবং এখানে সেকেন্ডম্যান চালাতে পারবে, তো ইস্ট পাকিস্তানে যদি গিয়ে একটা ডেভেলপ করা যায় তাহলে ওইখানকার লোকও সুবিধা পাবে। এইখানে যে পিএসও ছিল পীরজাদা, ও আমার পেশেন্ট ছিল এবং জেনারেল করিম একজন ইস্ট পাকিস্তানি ছিলেন, উনিও ছিলেন। তো ওনাদের বুঝাই টুজাই আমি বললাম যে ঠিক আছে 2 বছর আমাকে দেও, এবং আমি তখন আইপিজি মেরে, তো এরা তখন লিখলো, আমিও আসলাম 71-এ পিজিতে, ওই যে বর্তমানে যেটা শাহবাগ হোটেল ছিল, এটা শাহবাগে চলে আসলো। স্যার, বলতে গেলে এদেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাটি আপনার হাত দিয়ে গড়ে উঠেছে। এই গড়ে ওঠার গল্পটি যদি আমাদের বলেন। যখন দেশ স্বাধীন হলো, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে তো ধরেন সামর্থ্য, আমাদের রিসোর্স কম ছিল, তো তবুও ওনারা আমাদের ওই যে তখন ছিলেন প্রথম জহুরুল ইসলাম চিটাগাঙ্গে, তারপরে মালিক উকিল হলেন হেলথ মিনিস্টার, এরপরে মন্নান সাহেব টাঙ্গাইলের। তো ওনারা যথেষ্ট করেছে সিসিউ বানাবার জন্য, 6টা মেশিন টেশিন দিল, আমরা ওটা শুরু করলাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না, এবং আস্তে আস্তে আমরা বললাম যে আরও এক্সপানশন করতে হবে এবং জনবল সৃষ্টি করতে হবে। আমি তখন বললাম যে দেখেন, আপনি মেশিন যে কোনো দেশ আপনাকে দিতে পারবে, 7 দিনে চাইলে সমস্ত দেশকে ফ্লাড করতে পারবে, লোনে ডোনেশনে পাবেন, কিন্তু মানুষ পাবেন না। মানুষ বলতে শুধু ডাক্তার না, ডাক্তার, নার্স, প্যারামেডিক, হোল গ্রুপ তৈরি করতে হবে এবং এটা করতে সময় লাগবে। সুতরাং আমাদের একটা ইনস্টিটিউট করা উচিত, যা আমরা ধরেন এই যে 20 বেডে হবে না, এবং এটা ইকুইপমেন্ট যদি আপনি কিনেন তাহলে 100 জনের দিতে পারেন, কমেও দিতে পারেন। তো আমি শেষে বোঝাই টোঝাই, তো আলটিমেটলি ওটা হলো কি জাতীয় ইনস্টিটিউট। তো এটা ইনশাল্লাহ শুরু হলো। আমি 78-এ যখন হৃদরোগ হাসপাতাল শুরু করে ডিরেক্টর হিসেবে জয়েন করলাম, তখন সেপ্টেম্বর মাসে আমার মনে হলো যে সরকার তো সব পারবে না, বেসরকারি উদ্যোগের প্রয়োজন, এবং এখানে যারা সমাজসেবক আছে এরা যদি জড়িত হয়, সরকারি সম্পূরক হিসাবে কাজ করবে, কাজে আমরা এটা হার্ট ফাউন্ডেশন করা উচিত। তো আমার যেটা আরও গুড লাক ছিল, হার্ট ফাউন্ডেশন তখন যেটা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, যেটা নাম ছিল ISFC, এটার প্রেসিডেন্ট তখন আমারই প্রফেসর যে গুডউইন সাহেব লন্ডনে ছিল, ও তখন প্রেসিডেন্ট। তো আমি ওনাকে একটা চিঠি লিখলাম যে আমি বাংলাদেশে এরকম একটা হার্ট ফাউন্ডেশন করতে চাই। তো আমার তো পরিচয় তো শুনে উনি সব অ্যাফিলিয়েট করে দিল এবং আমরা শুরু করলাম। এদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ হিসেবে আপনাকে জিজ্ঞাসা, আজকে এদেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাটিকে কেমন দেখছেন, আপনি কি বলবেন? শুধু আমি না, এখন বাংলাদেশে ওয়ার্ল্ডের সবাই এটা স্বীকার করে যে বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় নাম্বার 1 ইন্টারন্যাশনালি লেখা, ডেফিনেটলি দ্যার ইজ নো ডাউট ইন ইট। যেমন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গত বছর আমাদের হার্ট ফাউন্ডেশনের 1 ঘন্টা তারা আমাদের ডাক্তারদের লেকচার শুনেছে, কী কী অ্যাক্টিভিটি হচ্ছে, যারা দেখতেছে করতেছে। এবং আপনি কয়েকদিন আগে দেখলেন না দেবী সেটি এখানে এসে বলছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোনো জায়গায় এই যে ট্রিটমেন্টটা হলো, এটা যে কোনো দেশে এর থেকে বেশি আর দিতে পারতো না। তো আমাদের এই ছেলেগুলো শিখছে, পারছে। তো এনিওয়ে, এটা আল্লাহর অশেষ মেহরবানি। স্যার, আপনি একজন শুধুমাত্র দেশে বিদেশে খ্যাতিমান চিকিৎসকই নন, নানান সামাজিক কাজকর্মে যুক্ত থেকেছেন সারাটি জীবন। দেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এত কাজকর্ম করবার অনুপ্রেরণাটি কিভাবে পান? এটাও আমি বলি সবসময় আল্লাহর মেহরবানি। তবে আপনার যদি ইচ্ছা থাকতে হবে, তা আপনি যদি চান যে আল্লাহ আমাকে সহায়তা দাও, আমি মানুষের মঙ্গলের জন্য, সৃষ্টির মঙ্গলের জন্য কিছু করব, তো সহায়তা আসে।
এবং আল্লাহ তাআলা এটা বলছে, আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব, আমাকে চাও, আমি দিব। এবং আপনার সৎ উদ্দেশ্য থাকতে হবে। স্যার, এই পর্যায়ে আপনার পরিবারের সদস্যরা যারা আপনাকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন তাদেরকে আপনার সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা কি বলেছেন সেটি আমরা আমাদের দর্শকদের দেখে আসব। দাদাকে নিয়ে বলতে গেলে একটা বই লেখা যাবে, বাট আমার জন্য সে একটা আইডল। সব থেকে আসলে বড় পাওয়া আমার জন্য আমি মনে করি যে আমার সারনেমটা, মালিক সারনেমের জন্য আমি দেশে বিদেশে যেখানেই যাই না কেন একটা ডিফারেন্ট রকম রেসপেক্ট পেয়েছি, যেটা আসলে আমার মনে হয় দাদা না থাকলে এটা হতো না। আমার নানাজি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যে আমরা এক একজন সামাজিক জীব ও এভাবে দুনিয়াতে এগিয়ে যাওয়ার উপায় হচ্ছে এক একজনকে ভালোবাসা ও সাহায্য করা। এর জন্যই আমরা আমাদের পরিবারের মধ্যে অনেক ভালোবাসা আছে ও আমরা দুনিয়াতে এক এক জায়গায়ও বেশ কয়েকজন থাকতেও আমাদের ওই জড়িতটা এখনও আছে। আমার খুব গর্ব যে আমার শ্বশুর একজন মানে প্রতিষ্ঠা এখানে একজন বাংলাদেশের প্রতিষ্ঠা একজন মানুষ, সেই হিসাবে আমি সবাইকে খুব গর্ব করে বলি যে ওনার কোনো লালসা নাই, ওনার কোনো নাই। এবং অনেকে আমাকে কোশ্চেন করে যে যে উনি কি টাকা নেন কিনা। আজ না, এটা একটা সমাজসেবা, উনি কোনো টাকা উনি নেন না। এবং ওনার ওই লোভটা আমি জীবনে কোনো দিন দেখিও নাই। দোয়া করি উনি যেন সারা জীবন আমাদের মাঝে থাকে, আমাদের কাছে থাকে এবং আমাদেরকে যেন সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকে। এটাই আমি আমার শ্বশুরের কাছে, এটাই আমার আমার বাবাকে সারা জীবন দেখেছি যে চিকিৎসা পেশা নিয়েই সবসময় ব্যস্ত ছিলেন। কখনো তিনি আর্থিক কোনো লোভ লালসায় কখনো ব্যস্ত হন নাই, এবং সেই অনুপ্রেরণা পেয়েছি আমরা সবাই। এবং আমার বাবাকে সবসময় দেখেছি হলো গিয়ে যে রুগী নিয়েই ব্যস্ত ছিলেন। তো সেই হিসাবে আমরা সবসময় দেখেছি যে উনি সেবাকেই সবসময় প্রাধান্য দিয়েছেন, কখনো অর্থের পিছনে ঘুরেন নেই। সুতরাং এই জন্য আমরা সবাই ভাগ্যবান যে তার সন্তান আমরা হয়েছি। আব্বার আদর্শটা আমাদের সবসময় ছায়ার মতো ঘিরে থাকতো। আব্বার মূল্যবোধ, সত্যবাদী হওয়া, কারণ একটা মানুষ যখন তার আদর্শটাই তো ছোটরা দেখে শিখে, তো সেটা আমরা আব্বার কাছ থেকে শিখেছি। যেসব গুণ একটা মানুষকে ভালো মানুষ হতে সাহায্য করে, সবসময় সত্য কথা বলা, অত্যন্ত পরিশ্রমী হওয়া, নির্লোভ হওয়া। আব্বা সবসময় বললেন যে দুনিয়া অনেক ছোট এবং এই পৃথিবীতে আমাদের সবাইকে ভালো কাজ করার সুযোগ আল্লাহ দেয় না। আব্বা সবসময় বলে যে আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে যে এই দেশে মানুষের সেবা করার, এবং সেই জন্য আল্লাহ কাছে সবসময় বলে যে আমি অনেক কৃতজ্ঞ। উনি অতি সাধারণভাবে জীবনযাপন করেন, কোনোদিনই কোনো অর্থের পিছনে উনি ছুটেন নাই। সবসময় হাসপাতাল, রোগী, বাচ্চাদের দেখাশোনা, যখনই একটু সময় পান আমাদেরকে নিয়ে থাকতেন। বাইরে ক্লাবে যাওয়া, বাইরে সিনেমা দেখা, এগুলো কোনোদিনই ওনার কোনো একটা পছন্দ ছিল না। এইভাবেই আমরা আল্লাহর রহমে এত বছর কাটিয়ে দিয়েছি, ভালোভাবেই চলতেছে। উনি বাইরে আমি বাচ্চাগুলো দেখাশোনা করা, ওদেরকে স্কুলে নেওয়া আনা, এগুলো আমিই করেছি। এরপরে আস্তে আস্তে বাচ্চারা বড় হলো, আজ মাশাআল্লাহ ওরা প্রত্যেকেই ভালোভাবে বড় হয়েছে, ভালোভাবে মানুষ হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এমন একজন স্বামীর, আদর্শ স্বামীর আমি সহধর্মিণী হতে পেরেছি। দেশের একজন অগ্রজ হিসেবে আজকে যারা চিকিৎসা পেশায় আসছে এবং সামগ্রিক তরুণ প্রজন্মের জন্য আপনি কি পরামর্শ দেবেন? এক একটা মানুষ সব কিছু হতে পারবে না। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ জজ, কেউ পলিটিশিয়ান হবে। কিন্তু প্রত্যেকের এটা মনে থাকা উচিত যে আমি কতদিন থাকবো জানি না, এবং আবার যখন যাব রিক্ত হস্তে আবার চলে যাব। সুতরাং এই যে সময়টা আমার, এই সময়টা যেন আমার ভালো করে আমি কাটাতে পারি। তো ভালো করে কাটাতে হলে আপনি যে প্রফেশনে গেছেন সেটাকে আপনি জানতে হবে। স্যার, আপনার জন্ম অবিভক্ত ভারতের আমাদের এই ভূখণ্ডে। এক জীবনে আপনি অনেক কিছু দেখেছেন, দেশ বিভাগ দেখেছেন, 52 ভাষা আন্দোলন দেখেছেন, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, আজকের বাংলাদেশকে গড়ে ওঠা দেখছেন, বাংলাদেশকে বেড়ে ওঠা দেখছেন। তো আজকে দেশকে কেমন দেখছেন, এবং দেশ নিয়ে যদি আপনার কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্নের কথা বলবেন। সংগ্রামের পরে আমাদের দেশ হয়েছে, অনেক চড়াই উতরাই হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আল্লাহর মেহরবানিতে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ভুল ত্রুটি আসছে এবং এটা সংশোধন করতে হবে, এবং নৈতিকতা, মানসম্পন্ন গুণাবলী, মানসম্পন্ন মানবিক দৃষ্টিকোণ থেকে এ সমস্ত সৃষ্টি করতে হবে ইয়াঙ্গার জেনারেশনকে। তখনই দেখবেন আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, এবং আমি আশাবাদী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম। এবার আমাদের যে আবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা বিদায় নেব আপনার পছন্দের অসংখ্য গানের মধ্যে থেকে একটি গান।